খুবই মানে আমাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। তো এটা আসলে কি সেইটাই হচ্ছে আমার বক্তব্য, সেটাকে ভালো করে বুঝিয়ে দেওয়া এবং তার থেকে কি কি ডেঞ্জার আমাদের সামনে উপস্থিত হয়েছে। তো সেই প্রশ্নে যেতে গেলে প্রথম আমাদের বুঝতে হবে অ্যাটমসফিয়ারটা কি, কারণ এই ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে একটা অ্যাটমসফিয়ারিক সায়েন্সের অন্তর্গত একটা বিষয়। তো অ্যাটমসফিয়ারিক সায়েন্স হচ্ছে একটা বড় সাবজেক্ট, তার মধ্যে অনেক রকম সাবজেক্ট আছে, যেমন ডে টু ডে ওয়েদার প্রেডিকশনও আমরা যেটা করি সেটাও ক্লাইমেট এই অ্যাটমসফিয়ারিক সায়েন্সের বিষয়। আবার প্ল্যানেটারি যে মোশনগুলো রয়েছে, প্ল্যানেটারি যে অ্যাটমসফিয়ারগুলো রয়েছে, আমরা যেমন বৃহস্পতির অ্যাটমসফিয়ার নিয়ে লোকজন রিসার্চ করে, সেগুলো অ্যাটমসফিয়ারিক সায়েন্সের বিষয়। সেরকম ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে একটা পার্ট অফ অ্যাটমসফিয়ারিক সায়েন্স। তো অ্যাটমসফিয়ার কাকে বলে? যে কোনো প্ল্যানেট তার উপরে যে বায়বীয় স্তরটা রয়েছে, গ্যাসিয়াস যে এনভেলপটা রয়েছে, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার। এবার সেই অ্যাটমসফিয়ারের মধ্যে বিভিন্ন রকম ওয়েদার রয়েছে, তার মধ্যে মেঘ হচ্ছে, তার মধ্যে মেঘ তৈরি হয়ে মেঘটা বৃষ্টি হয়ে পড়ে যাচ্ছে, আবার তার মধ্যেই আমাদের বিভিন্ন রকম লেয়ার রয়েছে। তো কোনোটাকে আমরা বলছি ট্রপোস্ফিয়ার, সেই লেয়ারগুলোকে আমি পরে আসছি। কোনোটাকে বলছি স্ট্র্যাটোস্ফিয়ার। কোনো একটা লেয়ারে প্রথমে টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে, কোনো লেয়ারের টেম্পারেচার আস্তে আস্তে কমছে যত উপরে যাচ্ছি অল্টিটিউডের সঙ্গে সঙ্গে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা অ্যাটমসফিয়ারের মধ্যেই হচ্ছে, আমাদের হচ্ছে অ্যাটমসফিয়ারের মধ্যেই ফ্লাইট চলছে, প্লেনে করে আমরা যাচ্ছি, সেটাও অ্যাটমসফিয়ার আছে বলেই আমরা ফ্লাইটে করে যেতে পারছি। তার মধ্যে দিয়েই রকেটে চড়ে লোকে উপরে যাচ্ছে। তো এই অ্যাটমসফিয়ারটা মোটামুটি অনেক উঁচু, মানে বলা হয় যে ইনফিনিটি অব্দি বিস্তৃত। আসলে ধরা হয় যে 1600 কিলোমিটার অব্দি একটা মোটামুটি স্তর পাওয়া যায়, কিন্তু 32 কিলোমিটারের পর থেকে মোটামুটি তার মলিকুলার মানে যদি অ্যাটমসফিয়ারের টোটাল ভলিউমটাকে, টোটাল মাসটাকে ভালো ধরা হয়, তাহলে তার 99% মাসই রয়েছে 32 কিলোমিটার, মানে ভূপৃষ্ঠ থেকে 32 কিলোমিটার, 32 কিলোমিটারের মধ্যে। এইবার আসছি অ্যাটমসফিয়ারে মূলত কোন কোন গ্যাসগুলো আছে। সেগুলো আমরা জানি যে মেইন গ্যাস হচ্ছে নাইট্রোজেন, তারপরে আছে অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড। এইবার এই কার্বন ডাইঅক্সাইডের মজাটা না, কার্বন ডাইঅক্সাইডটা দেখা যাচ্ছে যে যদি ক্লাইমেটোলজিক্যাল মানে অনেক বছরের আমাদের কাছে যে ডেটা, তো অনেক পুরনো প্যালিওক্লাইমেটিক ডেটার কথা আমি বলছি না, অবজারভেশনও আমাদের মোটামুটি 1900 সাল থেকে এই সব মেজারমেন্ট গুলো শুরু হয়েছিল। তো তখন থেকে যদি এখন অব্দি দেখা যায় নাইট্রোজেন সেরকম ভাবে চেঞ্জ হয়, তার অ্যামাউন্টটা মোটামুটি একই আছে। অক্সিজেনও সেরকম কিছু চেঞ্জ হয়। চেঞ্জ কে হয়েছে? চেঞ্জ মূলত হয়েছে কার্বন ডাইঅক্সাইড, এবং সেই চেঞ্জটাও কিন্তু খুব সামান্য, কারণ কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্টটাও খুব সামান্য অ্যাটমসফিয়ারে, কারণ নাইট্রোজেনের সঙ্গে তার রেশিও খুবই কম। সেই মানে যেখানে নাইট্রোজেনের পার্সেন্টেজ হচ্ছে 78 ভলিউমের পার্সেন্টেজ, সেখানে কার্বন ডাইঅক্সাইড 0.03, কিন্তু ওটা ওই 0.036 থেকে 0.4 হয়ে গেছে মাত্র কয়েক বছরের মধ্যে। আপনি যদি তলার গ্রাফটা দেখেন দেখতে পাবেন যে একটু ওদিকে দিয়ে দেখেন 1995 এ ওটা আমি যে অ্যামাউন্টটা বললাম 1950 বা 1975 নাগাদ ওই অ্যামাউন্টটা কাছাকাছি ছিল, বা 2000 এর পরেও দেখুন ওটা ওই 360 এর কাছাকাছি ছিল, কিন্তু এখন ওটা বাড়তে বাড়তে 410 পার্টস পার মিলিয়ন এই ইউনিটে এটা 410 হয়ে গেছে। তার মানে এই মিলিয়ন যদি ড্রাই এয়ার মলিকুল থাকে, তার মধ্যে 336টা 307টা কার্বন ডাইঅক্সাইড ছিল 10-12 বছর আগে, 15 বছর আগে। এখন সেটা বেড়ে মিলিয়ন ড্রাই এয়ার মলিকুলের মধ্যে গিয়ে 410 বেড়েছে, মানে 40টা 50টা বেড়ে গেছে। কিন্তু সেই 40-50টা বেড়েছে কত থেকে? 360 থেকে বেড়ে 410
110 হয়ে গেছে। এই বাড়াটাই কিন্তু সাংঘাতিক। কেন সাংঘাতিক সেটাই প্রশ্ন। এবার আমরা প্রথমে যে কথাগুলো বললাম যে অ্যাটমসফিয়ারের লেয়ারগুলো একদম নিচে যেখানে মেঘ হয়, যেখানে বৃষ্টি হয়, সেই লেয়ারটাকে আমরা বলছি ট্রপোস্ফিয়ার। সেখানে দেখুন টেম্পারেচারটা আস্তে 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 কমছে। তার এই যে আস্তে আস্তে কমা, এটাকে বলে টেম্পারেচার যে অল্টিটিউডের সাথে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটাকে বলে ল্যাক্স রেট। এই ল্যাক্স রেটটা এখানে হচ্ছে নেগেটিভ। সেটা হচ্ছে টেম্পারেচার যত অল্টিটিউড যত বাড়ছে টেম্পারেচার কমছে। কমতে কমতে ট্রপোপজ এলো, ওটা মোটামুটি ওটা ভ্যারি করে, ওটাও সারা বিশ্বে একরকম না। ইকুয়েটরের কাছে একরকম, মেরুর কাছে আরেকরকম, পোলের কাছে আরেকরকম। তো ওটা মোটামুটি গড়ে ধরুন 12 কিলোমিটার 14 কিলোমিটার এরকম জায়গায় ট্রপোপজ থাকে। ওই ট্রপোপজে টেম্পারেচারটা চেঞ্জ হয় না অল্টিটিউডের সাথে। তারপর আবার স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন থাকে, তাই ওজোনের জন্য ওখানে আল্ট্রাভায়োলেট রেটাকে ওজোন অ্যাবজর্ব করে নেয়। এই অ্যাবজর্ব করার জন্য ওখানে টেম্পারেচারটা বাড়তে থাকে, এটা স্ট্র্যাটোস্ফিয়ার। এবার টেম্পারেচারটা বাড়তে থাকে বলে ওখানে স্টেবিলিটি, আপনারা জানেন বালতির মধ্যে যদি হ্যালো বালতির মধ্যে যদি জল শীতকালে যখন চান করা হয় তখন গরম জলটা উপরে থাকছে আর ঠান্ডা জলটা যদি নিচে থাকে তাহলে সেটা স্টেবল, মানে গরম জলটা উপরেই থেকে যায় যতক্ষণ না আমরা ওটাকে মিশিয়ে নিই, হাত দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিই। তা গরম বাতাস যদি উপরে থাকে সেটা কিন্তু স্টেবল। তাই জন্য স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে ভীষণ স্টেবল, তার উপর দিকটা গরম, নিচের দিকটা ঠান্ডা। তাই ওখানে কোনো মেঘ হতে পারে না, ওখানে কোনো বৃষ্টি ঝড় ঝঞ্ঝা কিছু হয় না। যা হয় তা হয় কিন্তু সবটাই ট্রপোস্ফিয়ার। কারণ ট্রপোস্ফিয়ার ভীষণভাবে আনস্টেবল একটা সেটআপ, মানে আমরা যেখানে রয়েছি এটা আনস্টেবল, কারণ এখানে নিচটা গরম। সূর্য রশ্মি প্রথমে আসে, এসে প্রথম ভূপৃষ্ঠকে গরম করে, তারপর আস্তে আস্তে যত সেটা ওপর দিকে বাতাসকে মানে ভূপৃষ্ঠের সঙ্গে লেগে থাকা বাতাসটা তারপর গরম হয়, তারপর তার গায়ে লেগে থাকা বাতাসটা লেয়ার ওয়াইজ আস্তে আস্তে গরম হয়, যার ফলে নিচেটা সব থেকে বেশি গরম থাকে, ওপরটা ঠান্ডা থাকে। আর এই স্ট্রাকচারটাই হচ্ছে স্টেবিলিটি, মানে এটা তো ইনস্টেবল, স্টেবিলিটিটা নেই। তো এই কারণে এই ইনস্টেবিলিটিটা ওখানে বেশি বলে, আর স্টেবিলিটিটা স্ট্র্যাটোস্ফিয়ারে বেশি আর ট্রপোস্ফিয়ারে স্টেবিলিটিটা কম। এই কারণেই এই বৃষ্টির সব এই লেয়ারে হচ্ছে, ওই লেয়ারে যেতে পারছে না। আর শীতকালে অনেক সময় ইনভার্সন হয়, তখন দেখা যায় নিচের বাতাসটা ঠান্ডা, ওপরের বাতাস গরম, কারণ কোনো কারণে ভূপৃষ্ঠ প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে রাত্রিবেলা, এবং সেই সময় স্টেবল হয়ে যাওয়ার জন্য যখন ফগ হয়, ফগটা অনেক সময় অনেকক্ষণ সাস্টেইন করে, ফগটা মিলিয়ে যায় না। এই স্টেবল অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যায় শীতকালে অনেক সময়, ইনভার্সন বলে সেটাকে। কারণ ইনভার্সন কেন বলছি না, এমনিতে ট্রপোস্ফিয়ারে উপর দিকে টেম্পারেচার কমছে, সেটা উল্টে যাচ্ছে, তাই ইনভার্সন। এইবার আসছি এই যে আমি এত কিছু বললাম, এগুলো তো ওয়েদারের কথা বললাম। এবার এইগুলো এই অ্যাটমসফিয়ারে ট্রপোস্ফিয়ারে এই ওয়েদারটা হয়। কোনো জায়গায় ওয়েদার বলি আমরা যে আজকের দিনটা ঠান্ডা, আজকের দিনটা গরম, আজকে খুব হিট হয়েছে, এই যেগুলো বলছি এগুলো তো সব ওয়েদার। ক্লাইমেট কাকে বলবো না, কোনো একটা জায়গার লং টার্ম অ্যাভারেজ যেটা, সেটা সেখানকার ক্লাইমেট। তার মানে কোনো একটা মাসের ক্লাইমেট হবে কোনো একটা জায়গা, তাহলে পুরো জানুয়ারি সব কটা গত 35 বছর 40 বছরের জানুয়ারির যে মিন টেম্পারেচার, সেই মিন টেম্পারেচারটাকে আমরা বলবো ক্লাইমেটিক টেম্পারেচার অফ কলকাতার একটা ক্লাইমেট হবে, দার্জিলিং এর ক্লাইমেট সম্পূর্ণ অন্য হবে। এবার ক্লাইমেট চেঞ্জ তাহলে কাকে বলবো, এই লং টার্ম ওয়েদারের যে প্যারামিটারগুলোকে আমি মেজার করছি, লং টার্ম মিন যে প্যারামিটারগুলোকে মেজার করছি, সেই প্যারামিটারগুলো কোনো একটা যদি পরিবর্তিত হয়, টেম্পারেচার হতে পারে, প্রেসার হতে পারে, ময়েশ্চার হতে পারে, বৃষ্টিপাতের দিনের সংখ্যা হতে পারে, যে আগে বছরের মধ্যে 20 দিন বৃষ্টি হতো, এখন বছরের মধ্যে 30 দিন বৃষ্টি হচ্ছে, এটাও হতে পারে। এই লং টার্ম মিনটাকে যদি দেখা যায় যে সেটা চেঞ্জ হচ্ছে, তাহলে সেটাকে বলবো ক্লাইমেট চেঞ্জ। এইবার আমাদের এই ক্লাইমেটের মধ্যে বিভিন্ন রকম কম্পোনেন্ট রয়েছে। হ্যালো, হ্যাঁ,
বাতাসের কথাগুলো বললাম, যে বাতাসের মধ্যে জলীয় বাষ্প রয়েছে, মিথেন রয়েছে, কার্বন ডাই অক্সাইড রয়েছে, অক্সিজেন, সালফেট, এই বিভিন্ন রকমের ডাস্ট পার্টিকেল রয়েছে, অ্যারোসল পার্টিকেল রয়েছে। এগুলোরও কিন্তু গুরুত্ব আছে, কারণ হচ্ছে কি অ্যারোসল বাতাসে যেগুলো ভাসমান সেগুলো মেঘ তৈরি করতে সাহায্য করে। অ্যারোসল সানলাইট, সান রে যেটা আসছে সেটাকে রিফ্লেক্ট করে, স্ক্যাটার করে আবার পাঠিয়ে দেয়। এই রিফ্লেক্ট করার জন্য আমাদের অ্যাটমসফিয়ার অনেক সময় ঠান্ডা থাকে, তাই জন্য অনেক সময় ভলক্যানিক অ্যাশ বেরোনোর পরে, কোনো ভলক্যানিক ইরাপশন হওয়ার পরে সেই সমস্ত জায়গায় বেশি অ্যারোসল বেড়ে যাওয়ার ফলে সেই সমস্ত আশেপাশের অঞ্চল অনেক সময় ঠান্ডা থাকে, ঠান্ডা পড়ে। যেরকম ঠান্ডা পড়েছিল আমাদের দেশে চেন্নাইতে 1816 খ্রিস্টাব্দে, মানে বিদ্যাসাগর জন্মানোর 4 বছর আগে, 1816 না 1818 এরকম কোনো একটা সময় চেন্নাইতে প্রচন্ড ঠান্ডা পড়েছিল, কারণ মালয়েশিয়া থেকে মালয়েশিয়া যে ভলক্যানোটা আছে সেটাতেই ভলক্যানিক ইরাপশন হয়েছিল। তার মানে এই ধরনের চেঞ্জগুলো আমার ক্লাইমেটকেও চেঞ্জ করে দিচ্ছে। এরা সবাই মিলে ক্লাইমেটে শুধুমাত্র যে এছাড়া পাহাড়ের উপস্থিতি, যেমন আমাদের এখানে হিমালয় পর্বত আছে বলেই আমরা এখানে মনসুন পাই, বা নদী আছে বলেই নদী থেকে জল গড়িয়ে নদী দিয়ে জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের স্যালিনিটিকে কমিয়ে দেয়। যত বেশি মিষ্টি জল এসে কোনো সমুদ্রে পড়বে, যে জন্য আরবিয়ান সির তুলনায় বে অফ বেঙ্গলের স্যালিনিটিটা কম, কারণ বে অফ বেঙ্গলে অনেক বেশি নদী এসেছে, তাই জন্য বে অফ বেঙ্গলের স্যালিনিটি কমে গেছে। এই সমস্ত ফ্যাক্টরগুলো মিলিয়ে কিন্তু একটা ক্লাইমেট, এগুলো হচ্ছে সব ক্লাইমেটিক কম্পোনেন্ট। তার মধ্যে আবার বায়োস্ফিয়ারও আছে, মানে কতটা গ্রিনারি কভারেজ রয়েছে, এর একটা কিছু কমলেই কিন্তু পুরো সেটআপটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি ইচ্ছে মতো গাছ কাটি, গ্রিনারি কভারেজ কমিয়ে দিই, তাহলেও মানে ফ্ল্যাপ অফ এ বাটারফ্লাই ক্যান চেঞ্জ দ্য কোর্স অফ এ ওয়েদার। মানে পুরো জিনিসটাকে কিন্তু একটা কিছুর পরিবর্তনে পুরো জিনিসটাকে পরিবর্তন করে দিতে পারে। এবার আমি যে অনেক কিছুর কথা বললাম, তার থেকে একটা প্রশ্ন আসে যে তাহলে এই ওয়েদার এবং ক্লাইমেট, এখান থেকে আমি বললাম ক্লাইমেট চেঞ্জ, এগুলোর কিন্তু সব আলাদা আলাদা স্কেলে আছে। কেউ হচ্ছে যেমন আমরা বলি মনসুনের সময়, আপনারা তো নিশ্চয়ই নিউজ পেপারে দেখেন আজকাল, মানে অনলাইনেও মানে খবরগুলো চলে আসতে থাকে যে মনসুনে ডিপ্রেশন হয়েছে বে অফ বেঙ্গলের উপর, তার জন্য আমরা এখানে অনেক বৃষ্টিপাত পাবো। সেই যে ডিপ্রেশন হচ্ছে মনসুন টাইমে, ওগুলো কত দিনের জন্য হয়? ওগুলো মোটামুটি দেখবেন 5 দিন 7 দিন, তার বেশি না। কোনো একটা সপ্তাহ বৃষ্টি হয়ে গেল, কোনো 3 দিন বৃষ্টি হলো, 3 থেকে বড়জোর 5 দিন 6 দিন, ম্যাক্সিমাম 7 দিন হয়তো টানা বৃষ্টি হলো, তার বেশি না। তার মানে এগুলোকে আমরা বলি মেসোস্কেল সিস্টেম। আবার ধরুন একটা সাইক্লোন আসছে আমফানের মতো, 2 দিন 3 দিন সাইক্লোনের জন্য খুব বৃষ্টি হলো। এবার আবার সাইক্লোনটা যতটা জায়গাকে, মানে এক নম্বর হচ্ছে টেম্পোরাল ফ্যাক্টর রয়েছে, তার সঙ্গে স্পেশিয়াল কভারেজটাও রয়েছে। সাইক্লোন হয়তো উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল দুটো স্টেট, কিছুটা অন্ধ্রকেও, সঙ্গে বাংলাদেশকেও এতটা জায়গাকে এফেক্ট করলো। তারপরে যখন ওটা 3 দিন বাদে সরে ঝাড়খণ্ডে চলে গেল, ঝাড়খণ্ডকেও কিছুটা করলো। কি নর্থ ইস্টের দিকে, বাংলাদেশ হয়ে যদি নর্থ ইস্টের দিকে যায়, গিয়ে আসাম মেঘালয়তে গিয়ে বন্যা হয়ে গেল। কিন্তু এই মনসুন ডিপ্রেশন যেগুলো বললাম, ওগুলো হয়তো লোকালাইজ, ওগুলো হয়তো খালি দক্ষিণবঙ্গকে করলো, বা দক্ষিণবঙ্গ আর উড়িষ্যা হয়তো ওই উপরের দিকটা নর্থ ইস্ট উড়িষ্যাটা করলো, মানে বেশি এরিয়া কভারেজ কম হয়। তো এগুলো সবই হচ্ছে সোশিও টাইম আর স্পেশিও টেম্পোরাল ফ্যাক্টর রয়েছে। তার মধ্যে এখানে বিভিন্ন রকম, যেমন এল নিনোটা আবার মনসুন, যেমন পুরো মনসুনটা আমাদের 4 মাস ধরে থাকে, সেটা একটা সিজন পর্যন্ত থাকে। আবার এল নিনো কতদিন থাকে? প্রায় 1-1.5 বছর ধরে একটা এল নিনো ইয়ার চলে। তারপরে আমি যে বলছি ক্লাইমেট চেঞ্জের কথা, বা আমরা যে বলি ডিকেডাল অসিলেশন হচ্ছে, ডিকেডাল অসিলেশন কতদিন থাকে? একটা ডিকেডে হয়তো এগুলো মানে প্ল্যানেটারি স্কেলে হয়, এগুলো অনেক বেশি জায়গাতেও এফেক্ট করে। আবার এগুলো স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে অসিলেশনটা চলে, যার ফলে ট্রপোস্ফেরিক ওয়েদারটাও এফেক্টেড হয়, এবং সেটা হচ্ছে ডিকেডাল স্কেল। এবং অনেকটা স্পেশালি 2-3টে মহাদেশকে হয়তো এফেক্ট করে চলে গেল। তার সঙ্গে এবার যদি আমরা আসি ক্লাইমেট চেঞ্জ, সেটা কতদিন? সেটা 50
পৃথিবী আর্থকে। এইবার আসছি ন্যাচারাল এবং অ্যানথ্রোপোজেনিক ফোর্সিং কাকে বলে। এর মধ্যে কিছু জিনিস তো আমি বললাম যে এই আমাদের নিজেদের মধ্যে যেগুলো আছে, ভলকানিক ইরাপশন, ক্লাউড, অ্যারোসলের প্রেজেন্স, ময়েশ্চার, ওশেন স্যালিনিটি, এই সমস্ত কিছু রয়েছে। তার সঙ্গেও রয়েছে কলকারখানার ধোঁয়া, এগুলো হচ্ছে অ্যানথ্রোপোজেনিক এফেক্ট, এগুলো ন্যাচারাল নয়। মানুষের কি বলে ভেহিকেলের থেকে যে এমিশন হচ্ছে সেই এমিশন। এছাড়া যদি অ্যানিমাল খুব বেশি বেড়ে যায়, গাছ যদি খুব বেশি কাটা হয়, সেখানে গাছ কেটে দিয়ে যদি আমরা চাষাবাদ করি, এই সমস্ত চাষ বেশি করলেও কিন্তু চাষ কেটে চাষের হারভেস্টিং বেশি হলে, এমনি চাষ করলে চাষ যখন চাষটা মানে ক্রপটা লাগানো রয়েছে সেই সময়টা ঠিক আছে, কিন্তু যে হারভেস্ট করে নেওয়া হলো জিনিসটাকে, তখন তো সেখানে গাছ কাটাই হয়ে গেল। তাহলে এইগুলো যদি বেশি করা হয়, তার মানে সেইগুলো হচ্ছে অ্যানথ্রোপোজেনিক এফেক্ট, সেগুলো মানুষ করছে, সেগুলো ন্যাচারালি হচ্ছে না। এই সমস্ত গুলোই হচ্ছে তার মানে ক্লাইমেটের ফোর্সিং। এই ফোর্সিং মানে কি, যে ফোর্স দিচ্ছি একটা আমরা আলাদাভাবে, মানে একটা ন্যাচারালি ফোর্স আছে, যেমন ভলকানিক ইরাপশন যেটা ছিল না, ন্যাচারালি সেই ফোর্সটা চলে এলো, হঠাৎ করে অ্যারোসলের অ্যামাউন্ট বেড়ে গেল, এগুলো ন্যাচারাল ফোর্সিং। ন্যাচারাল ফোর্সিং আরো কিছু আছে, যেমন এল নিনো, কিছুটা তো ন্যাচারালি আগেও এল নিনো হতো, এইসব ক্লাইমেট চেঞ্জ হওয়ার আগেও এল নিনো হতো, একটা ন্যাচারাল অসিলেশনের মাধ্যমেই হতো, কিন্তু ক্লাইমেট চেঞ্জের ফলে তার ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে, ওগুলো আমরা পরে আসছি। কিন্তু এই ফোর্সিং গুলো পুরো সেটআপটাকে, যেটা বললাম যে একটা কোনো একটা চেঞ্জে এই ফোর্সিং গুলোকে চেঞ্জ করে দিতে পারে। এরপরে আসছি এক্সটার্নাল ফোর্সিং। এগুলো যেগুলো বললাম এর আগে সেগুলো সব ছিল ইন্টারনাল। এবার আসছি আমি এক্সটার্নাল ফোর্সিংটা কি না। পৃথিবীর তো একটা টিল্টেশন, মানে পৃথিবী তো টিল্টেড নিজের অ্যাক্সিসের সঙ্গে ৩.৫ ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে। ওই অ্যাঙ্গেলটাও কিন্তু চেঞ্জ হয়। ওই অ্যাঙ্গেলটা আজকে আমরা ৩.৫ ডিগ্রি দেখছি বলে ওটা চিরকাল ৩.৫ ডিগ্রি নেই। ওই অ্যাঙ্গেলটা এক সময় মানে ওটা মোটামুটি চেঞ্জ হয় ৪১,০০০ ইয়ার্সে পুরো কমপ্লিট হয় সাইকেলটা। কখনো ওটা ২২.৫ এর কাছাকাছি হয়, কখনো ওটা ২৪.৫ হয়। এই যে ২২.৫ থেকে মানে 22.2 থেকে 24.5 অবধি, এই একবার 24.5 হয়ে আবার 22.2 তে ফিরে আসে, এইটা পুরোটা হয় তো 41,০০০ ইয়ার্সে এই পুরো সাইকেলটা হয়। এবার মানে ছেলে মেয়েরা যারা ফিজিক্সের বা অঙ্কের তারা নিশ্চয়ই বুঝতে পারবে, বা জিওগ্রাফি স্টুডেন্ট থাকলেও তারাও বুঝতে পারবে যে এই 22.2 হয়ে যাওয়া মানে কি। আমাদের এখন ক্যান্সার এবং ক্যাপ্রিকর্নের অক্ষাংশ কত? জিওগ্রাফি স্টুডেন্ট কেউ আছে এখানে? আচ্ছা, ক্যান্সার এবং ক্যাপ্রিকর্নের ল্যাটিটিউড কত কেউ জানে? 23.5। হ্যাঁ, এবার সেইটা কত হয়ে যাবে না যখন তিনটা 24.5 হয়ে যাবে, তখন ওই ক্যান্সারও কি 24.5 অবধি হয়ে যাবে। তার মানে এখন আমরা এই কি বলে ভোপালের উপর দিয়ে ওই অক্ষাংশটা গেছে, এখন ভোপাল অবধি ট্রপিক্স, আমাদের উত্তরপ্রদেশ কানপুর বেশি, মানে তাও কানপুর গরমে আমি বলছি, কিন্তু ট্রপিক্সের মধ্যে তো পড়ে না, ট্রপিক্সের বাইরে নিয়ন ট্রপিক্স, কিন্তু সেটা বেড়ে একদম কানপুর ছাড়ি 24 মানে প্রায় দিল্লির কাছাকাছি, 24.5 মানে দিল্লির কাছাকাছি হয়ে যাচ্ছে, ওই পর্যন্ত চলে যাচ্ছে ট্রপিক্সের লেন্থটা। দক্ষিণ দিকে ট্রপিক্সের লেন্থটা বেড়ে যাচ্ছে, তার মানে এই পুরো ট্রপিক্সটাই মানে আয়তনে বেড়ে যাচ্ছে, ট্রপিক্সটার ক্ষেত্রফলটাই বেড়ে যাচ্ছে। ট্রপিক্সের ক্ষেত্রফল বেড়ে যাওয়া মানে কিন্তু টোটাল হিট গেইন, মানে সোলার যে হিট ব্যালেন্সের যে আমরা রয়েছি, সোলার হিট গেইনটাও কিন্তু বেড়ে যাবে। পুরো আর্থ অ্যাজ এ হিটটা বেশি পাবে, কারণ এদিকে 24.5 সাউথ থেকে 24.5 নর্থ অব্দি পুরোটাতেই একদিন করে সূর্য ডাইরেক্ট হিট করবে, যেটা করে না। এই যে ডাইরেক্ট হিটিং এর এরিয়াটা বেড়ে যাচ্ছে, পুরো টোটাল এনার্জিটা পাওয়াটা বেড়ে যাবে, ফলে গরম হবে। আবার 22.2 তে চলে গেলে কিছুটা পৃথিবীর হিটের মানে হিটটা কমবে, হিট গেইনটা কমবে। আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে টিল্টিং ফ্যাক্টর।
সূর্যের দিকে আছে, কাছে আছে বলা হয়, সূর্যের দিকে মানে তিনটা সূর্যের টুয়ার্ডস চাঁদ আছে। এইখানটায় যাওয়া যখন তখন বোরিয়াল উইন্টার হচ্ছে। এইটা যদি বিশেষণ একটা এরকম হয়ে যায় তখন আজকে যেখানে উইন্টার হচ্ছে তখন সেখানে হবে আইদার অটম বা স্প্রিং। আজকে যেখানে সামার হচ্ছে সেখানে হবে আইদার অটম বা স্প্রিং, আর যেখানে অটম বা স্প্রিং হচ্ছে সেখানে কোনো একটাতে হবে উইন্টার আর একটাতে হবে। তাহলে এই জিনিসটাও একটা জিনিস চেঞ্জ করলো। এবং আরেকটা হচ্ছে ইলিপ্টিক্যাল অরবিটে তো আর্থ ঘোরে সানকে, এই ইলিপ্টিক্যাল অরবিটে যে ইসেন্ট্রিসিটি সেটাও বাড়ে, সেটারও চেঞ্জটা হয় 400,000 ইয়ার্স। তাই এই তিনটে ফ্যাক্টর মিলিয়ে যে রেজাল্টেন্ট জিনিসটা হচ্ছে, যে রেজাল্টেন্ট অ্যামাউন্টটা হচ্ছে, সেইটার উপর নির্ভর করে না পৃথিবীতে এর আগে আইস এজ এসেছে আর ওয়ার্ম এজ, মানে এই পরিবর্তন, কখনো পৃথিবী বরফে ঢেকে গেছে, কখনো পৃথিবী থেকে বরফগুলো গলে গেছে, জল হয়ে গেছে। এই যে পরিবর্তনটা হয়েছে এই ফ্যাক্টরগুলোর উপর নির্ভর করে। এইটা তার প্যালিওক্লাইমেটিক টেম্পারেচার চেঞ্জের কারণ। যে আগে প্রথমে পৃথিবী গরম ছিল, তারপর আস্তে আস্তে ঠান্ডা হয়েছে, তারপর সেটা বেড়েছে কমেছে এরকম করে গেছে। এবং আমরা এখন এই হলোসিনের মধ্যে রয়েছি, যখন দেখবেন মোটামুটি অনেক বছর ধরে টেম্পারেচারটা মোটামুটি আমরা কিন্তু আস্তে আস্তে একটু যদি ট্রেনটা দেখেন কমছে, কিন্তু ওই জায়গাটায় ওই শেষের দিকটা যদি জুম করা হয় তাহলে নিচে আমি এই জুমিংটা দেখিয়েছি যে এই 1950 সালের পর থেকে দেখা যাচ্ছে হঠাৎ করে ওই জায়গায় ডাউনওয়ার্ড ট্রেন্ড ছিল, সেটা হঠাৎ করে ওইখানে এসে বেড়ে গেছে। কিন্তু ওই তিনটের এফেক্টে কিন্তু আমাদের এখন কমারই কথা ছিল। তারপরে এই যে আমরা হঠাৎ করে বাড়তে শুরু করলাম, এই বাড়াটার কারণটা আমরা ওই এক্সটার্নাল ফ্যাক্টরটা দিয়ে এক্সপ্লেইন করতে পারছি না। এর কারণ তার মানে আমাদের ইন্টারনাল ফ্যাক্টর, অ্যানথ্রোপোজেনিক ফোর্সিং। কারণ আমরা জানি যে আমরা দেখতে পাচ্ছি, এর আগেই আমি দেখিয়েছি যে কার্বন ডাইঅক্সাইডটাও বেড়ে গেছে। এবার আমি আসি গ্রিন হাউস ইফেক্ট কাকে বলে। আমাদের অ্যাটমসফিয়ারের কথা বলেছি, আর সান থেকে যে রে আমাদের আর্থে আসছে সেটা হচ্ছে শর্ট ওয়েভ রেডিয়েশন। কারণ আমরা এখানে ফিজিক্সের স্টুডেন্ট আছে না কিন্তু প্ল্যাঙ্কস ল, উইচ ডিসপ্লেসমেন্ট ল, এগুলো পড়া আছে? ফিজিক্সের স্টুডেন্ট কেউ আছে? আচ্ছা, যাই হোক, উইচ ডিসপ্লেসমেন্ট ল থেকে জানা আছে যে যখন কোনো একটা জিনিসের, কোনো একটা বস্তুর টেম্পারেচার আর তার থেকে বেরোনো যে ম্যাক্সিমাম, যে ওয়েভলেংথের জন্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা এমিট হবে, এই দুটোর মাল্টিপ্লিকেশনটা সবসময় কনস্ট্যান্ট থাকছে। ল্যামডা ম্যাক্স ইনটু টি টা কনস্ট্যান্ট। তাহলে টি কম হলে ল্যামডা ম্যাক্স বড় হবে, আর টি বেশি হলে ল্যামডা ম্যাক্স ছোট হবে। তা সানের টেম্পারেচার অনেক বেশি, তাই সান থেকে যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটির যে রেটা আসে সেটা হচ্ছে কি ভিজিবল রেঞ্জ। আর আর্থটা হচ্ছে, আর্থের টেম্পারেচার অনেক কম, আর সানের যেখানে 5700 কেলভিন, আর আর্থের সেখানে অ্যারাউন্ড 300 কেলভিন। তাই আর্থের থেকে যে টেরেস্ট্রিয়াল এমিশনটা হয় সেটা ইনফ্রারেড থার্মাল রে রেঞ্জে হয়। তো ওই শর্ট ওয়েভ রেডিয়েশনটা আমাদের আর্থে আসে এবং শর্ট ওয়েভ রেডিয়েশনটাকে আর্থ অ্যাবজর্ব করে নেয়। নেওয়ার পরে আর্থ যে এমিশনটা করে সেটাকে আমরা টেরেস্ট্রিয়াল এমিশন বলছি, সেটার ওয়েভলেন্থটা অনেক সাইজে বড়। আর তার মানে শর্ট ওয়েভ এলো, আর্থ সেটাকে অ্যাবজর্ব করে নিল, তারপর আর্থ এমিট করলো, সেটা হচ্ছে লং ওয়েভ রেডিয়েশন। এই রেডিয়েশনের ব্যালেন্সে যখন থাকে তখন যতটা এনার্জিও অ্যাবজর্ব করে ততটা এনার্জিও এমিট করে। তাহলে কোনো ব্ল্যাক বডি, কোনো যে কোনো বডি, এটাই হচ্ছে তার থার্মাল ব্যালেন্স, থার্মাল ইকুইলিব্রিয়ামে সে থাকবে, যখন সে যতটা অ্যাবজর্ব করবে ততটাই এমিট করবে। কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারে কিছু কিছু গ্যাস আছে যাদের ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সিটা আমাদের যে টেরেস্ট্রিয়াল রেডিয়েশন, লং ওয়েভ রেডিয়েশনের যে ওয়েভলেন্থের যে, মানে ওয়েভলেন্থটা তো ওয়েভলেন্থ, তার যে ফ্রিকোয়েন্সি, মানে
ওয়েভলেন্থ ল্যামডা ইনটু সি কি বলে মিউ ইনটু ল্যামডা ইকুয়াল টু সি, তাহলে সিটা তো সবার ক্ষেত্রে সমান, তাহলে নিউটা ওখান থেকে বের করা যাবে। এই যে নিউটা, এই নিউটা টেরেস্ট্রিয়াল রেডিয়েশনের ক্ষেত্রে যে নিউটা রয়েছে সেই নিউটা আমাদের কোনো কোনো মলিকিউলের নিজস্ব যে ভাইব্রেশন থাকে তার সঙ্গে ম্যাচ করে যাবে, তখন সেই মলিকিউলগুলো ওই টেরেস্ট্রিয়াল রেডিয়েশনকে অ্যাবজর্ব করে। এর আগে পর্যন্ত যখন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাতাসে কম ছিল, কার্বন ডাই অক্সাইড সঙ্গে মিথেন সঙ্গে এই সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন এই সমস্ত যেগুলোকে আমরা ফ্রেশ গ্যাসেস বলি, যেগুলি এসি থেকে মানে রেফ্রিজারেটর থেকে এই সমস্ত জিনিসপত্রের ব্যবহার বেড়ে যাওয়ার পরে বাতাসে আরো বেশি করে বেড়েছে। এই সমস্ত জিনিসগুলো যখন এই সমস্ত স্পিসিসগুলো যখন বাতাসে কম ছিল তখন কিন্তু আমাদের আর মোটামুটি একটা ইকুইলিব্রিয়ামই ছিল। কিন্তু এগুলোর পরিমাণ বাড়তে শুরু করার পর থেকে যেটা হলো যে ওই গ্রিনহাউস গ্যাস বেড়ে গেছে, যার ফলে আর্থ যে টেরেস্ট্রিয়াল এমিশনটাকে এমিট করছে সেটাকে ও অ্যাবজর্ব করে নিচ্ছে, ও আর বেরোতে দিচ্ছে না। এবার বেরোতে না দেওয়া হলে যতটা এলো এনার্জি ততটা এনার্জি বেরিয়ে গেল না, ও অ্যাবজর্ব করে নিল, মানে ও থার্মাল ইকুইলিব্রিয়ামটা রইল না, থার্মাল ইকুইলিব্রিয়ামটা ভঙ্গ হলো, তার মানে সেখানে তার টেম্পারেচার বাড়তে থাকে। এটাই হচ্ছে মূলত টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণ। এই গ্রিনহাউস গ্যাস কেন বলা হয় না, শীতকালে মিড ল্যাটিটিউড বা হাই ল্যাটিটিউডে ওখানে প্রচন্ড ঠান্ডার জন্য না কাঁচের বাড়ি বানিয়ে তার ভিতরে গ্রিন বাগান করতো, মানে প্ল্যান্টেশন করতো, তাতে গাছগুলো গরমের মধ্যে থাকে, ঠান্ডায় গাছ মরে যায়। তো সেই কাঁচের দেয়ালের ভেতর দিয়ে রেডিয়েশনটা ঢুকতে পারে কিন্তু কাঁচের দেয়াল ভেদ করে রেডিয়েশনটা বেরোতে পারে না। সেই জন্য ঠিক সেরকম ভাবেই আমাদের এখানেও মানে অ্যাটমসফিয়ারটা সেই বিহেভটাই করছে, রেডিয়েশনটা শান থেকে আসছে কিন্তু পুরো রেডিয়েশনটা বেরিয়ে যাচ্ছে না, তাই জন্য এই ইফেক্টটাকে আমরা গ্রিনহাউস ইফেক্ট বলছি। এইবার আসছি যে টেম্পারেচারটা বেড়েছে, এইবার আমরা যদি এই হারেই অ্যাটমসফিয়ারে কোনো রকম মিটিগেশন যদি না করি, কোনো রকম কিছু স্টেপ যদি না নিই, এভাবেই অ্যাটমসফিয়ারে কার্বন ডাই অক্সাইড সমানেই ইনক্রিজ করতে থাকে, বাড়াতে থাকে, তাহলে কি হবে? আর যদি মোটামুটি একটা পলিসি নিই, সমস্ত দেশ মিলে যদি একটা পলিসি নেওয়া হয় এবং যদি 2040 থেকে 50 মধ্যে পুরোপুরি কার্বন ডাই অক্সাইড এমিশনকে কমিয়ে আনতে পারে, তাহলে দেখা যাবে ওই ডলার পাথটা ফলো করছে, একদম ডলার যে ব্লু কার্ভটা। তার মানে আস্তে আস্তে টেম্পারেচার বাড়বে, 40 সাল 45 সাল 2040 2045 অবধি বাড়বে, কিন্তু তারপর আস্তে আস্তে কমে যাবে। কিন্তু যদি কোনো রকম চেঞ্জ না করি তাহলে কিন্তু এই পার্পল কার্ভটা ফলো হবে এবং ইন দ্যাট কেস টেম্পারেচার মোটামুটি 2 ডিগ্রি বেড়ে যাবে। অলরেডি কিন্তু আমরা 1 ডিগ্রির কাছাকাছি বেড়েই গেছি, 1 ডিগ্রি, এবং আমরা আশা করছি যে 2040 তে ওটা প্রজেক্টেড যে 1.5 অবধি বাড়ছেই বাড়ছে, এটা কোনোভাবেই কমাতে পারছি না। কিন্তু যদি আমরা এই ফাস্টার CO2 রিডাকশনটা করি তবে এই ব্লু কার্ভটা ফলো হবে, আর যদি একদম কিছু না করি তাহলে এই পার্পল কার্ভটা, এবং পার্পল কার্ভটা ফলো হওয়া মানে 2 ডিগ্রি বা তার চেয়েও বেশি টেম্পারেচার বাড়বে। তার সেই 2 ডিগ্রি বা তার চেয়েও বেশি টেম্পারেচার বাড়বে সেটা পরে আসছি। এখন যেটা আমাদের কি কি হয়ে গেছে অলরেডি 1 ডিগ্রি বাড়ার জন্য, এই গ্রিনহাউস গ্যাসের এমিশন হয়ে আমাদের প্রেসিপিটেশন, উইন্ড প্যাটার্ন, এগুলো সমস্ত প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে গেছে, ক্লাইমেটের লজিক্যালি চেঞ্জ হচ্ছে, মানে লং টার্ম মিনগুলোই দেখা যাচ্ছে যে এক্সট্রিম ইভেন্টস বেড়ে গেছে, প্রেসিপিটেশনের ডে বেড়ে গেছে, এক্সট্রিম প্রেসিপিটেশন বেড়ে গেছে কিন্তু মডারেট প্রেসিপিটেশন কমে গেছে। এই ধরনের ডেটাগুলো আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এছাড়া দেখতে পাচ্ছি মেল্টিং হচ্ছে, স্নো মেল্টিং হয়েছে, হিট প্লাস হিট ওয়েভ বেড়ে গেছে অনেক বেশি, হিট ওয়েভ বেড়ে গেছে, হিটের ডে বেড়ে গেছে, হট ডে বেড়ে গেছে। তারপরে এই এফেক্টগুলো আবার দেখা যাচ্ছে সর্বত্র সমান নয়, কোনো কোনো দেশ বেশি এফেক্টেড, কোনো দেশ কম এফেক্টেড। এবার আবার আসছে অবজার্ভ টেম্পারেচার চেঞ্জ কতটা, এইটা যদি আমরা এমনি ডে টু ডে মানে ইয়ার টু ইয়ার টাইমস দেখাই তাহলে
অ্যানুয়াল টাইম সিরিজ। যদি আমরা 10 ইয়ার্স অ্যাভারেজ নিয়ে দেখাই তাহলে সেকেন্ড কার্ভ 30 ইয়ার্স এবং 60 ইয়ার্স অ্যাভারেজ। তাহলে প্রত্যেকটাতেই দেখা যাচ্ছে যে 60 ইয়ার্স অ্যাভারেজ তো মানে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ সত্যি টেম্পারেচারটা বেড়েছে। তাই অনেক সময় অনেকে আর্গুমেন্ট করে টেম্পারেচারটা বাড়েনি, ওটা 1-2 বছরের জন্য দেখে মনে হচ্ছে। এই ধরনের আর্গুমেন্ট অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, আমার সঙ্গেও লোকজন করেছে। তো 60 ইয়ার অ্যাভারেজও কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, ওটা কিন্তু বেড়েছে। এবার আসি কার্বন ডাইঅক্সাইড কতটা বেড়েছে। আচ্ছা, এইখানে একটা মজার ব্যাপার দেখবেন, এটা হচ্ছে হাফ ইয়ারলি প্লট করা হচ্ছে। এই হাফ ইয়ারলি প্লটে একটা আপ ডাউন আছে। তার কারণ হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ারের তুলনায় নর্দার্ন হেমিস্ফিয়ারের ল্যান্ড এরিয়াটা বেশি। নর্দার্ন হেমিস্ফিয়ারের ল্যান্ড এরিয়া বেশি, তাই গ্রিনারি কভারেজও বেশি, অ্যানিমেলও বেশি। রেসপিরেটরি এফেক্টের জন্য কার্বন ডাইঅক্সাইড কিন্তু অ্যাফেক্টেড হয়, যার ফলে টোটাল গ্রিনারি কভারেজ বেশি হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার। তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ারে যখন সামার হবে তখন রেসপিরেটরি এফেক্টটা বেশি নর্দার্ন হেমিস্ফিয়ারের। উইন্টারের সময় সাউদার্ন হেমিস্ফিয়ারে সামার হচ্ছে তার তুলনায়, তাই উইন্টারের সময় নর্দার্ন হেমিস্ফিয়ারের উইন্টারের সময় কার্বন ডাইঅক্সাইডটা কমে আসছে, আর নর্দার্ন হেমিস্ফিয়ারের সামারের সময় কার্বন ডাইঅক্সাইডটা বাতাসে বেড়ে যাচ্ছে। সেটা যাই হোক, মোটামুটি অরেঞ্জ লাইনটা দিয়ে আপনি ইয়ারলি ট্রেন্ডটাও দেখতে পাবেন যে সেটা আস্তে আস্তে বেড়েছে। তো টেম্পারেচারও বেড়েছে দেখলাম, কার্বন ডাইঅক্সাইডও বেড়েছে। আর এইটা হচ্ছে প্যালিওক্লাইমেটিক ডেটা, যেটাতে দেখা যাচ্ছে স্পষ্টভাবে আগে অতীতেও 800,000 ইয়ার্স এগেও থেকে শুরু করে আজ অবধি 0 পর্যন্ত দেখা যাচ্ছে যে যখনই কার্বন ডাইঅক্সাইড বেড়েছিল তখন টেম্পারেচার বেড়েছিল, যখন কার্বন ডাইঅক্সাইড কমে এসেছে টেম্পারেচার কমে এসেছে। এই আর হাইলি কোঅর্ডিনেটেড টু ইচ আদার। তার মানে আমরা ভাবতেই পারি যে এখন এবং এখনকার এই কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজটাও দেখা যাচ্ছে কোঅর্ডিনেটেড উইথ টেম্পারেচার। তার মানে আমরা এখন এখান থেকে বলতেই পারি যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার ফলে টেম্পারেচার বেড়ে গেছে। এবং এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, এই যে টেম্পারেচারটা বাড়ছে আরেকটা খুব বড় সড়ো গ্রিন হাউস গ্যাস হচ্ছে গিয়ে জলীয় বাষ্প, H2 ময়েশ্চার বাতাসে। আর এই ময়েশ্চারের পরিমাণটাও কিন্তু খুব বেশি রকম নির্ভর করে বাতাসে আমাদের যদি টেম্পারেচার বেড়ে যায়। টেম্পারেচার বেড়ে গেলে ওশেন থেকে বেশি ইভাপোরেশন হয়, আর বেশি ইভাপোরেশন হলে বেশি ময়েশ্চার বাড়ছে। বেশি ময়েশ্চার বাড়া মানে আবার গ্রিন হাউস গ্যাস বেড়ে যাচ্ছে, আরো বেশি হিট হচ্ছে। মানে এটা খুব একটা ভিজিয়াস সাইকেল, মানে একটা সাইক্লিক প্রসেস, যে একটা আরেকটাকে বাড়াচ্ছে এবং সেটাকে আরো বেশি ফিডব্যাক করছে, আরো বেশি বাড়ছে। এবং মেঘ তৈরি হচ্ছে, বেশি মেঘ তৈরি হলে আমরা জানি মিনিমাম টেম্পারেচারটাও যেদিকে মেঘলা আকাশ থাকে দেখবেন রাতের তাপমাত্রা সেদিকে বেশি থাকে, মিনিমাম টেম্পারেচারটা বেড়ে যায় রাত্রিবেলা। মেঘ আকাশে ওই রেডিয়েশনটা বেরিয়ে যেতে পারে না, ওই গ্রিন হাউস গ্যাসের মতন কাজ করছে। তার মানে যত ময়েশ্চার বাড়ছে তত মানে জিনিসটা, আর এগুলোর আরো এফেক্ট হচ্ছে যত ময়েশ্চার বাড়ছে তার সাথে ক্লাউড সাইজও তত বেড়ে যাচ্ছে। এবং এর থেকে আরেকটা জিনিসও হচ্ছে সঙ্গে অ্যারোসলও বাড়ছে, যার ফলে অনেক স্মল ড্রপলেট তৈরি হচ্ছে। অ্যারোসল বাড়ছে কারণ কলকারখানা থেকে অ্যান্থ্রোপোজেনিক এফেক্ট বেড়ে গিয়ে আর বেশি কনস্ট্রাকশন হচ্ছে, ডাস্ট অ্যারোসল বেড়ে যাচ্ছে কনস্ট্রাকশনের থেকে। এই সমস্ত অ্যারোসলগুলো বেড়ে যাওয়ার জন্য ডাস্ট অ্যারোসল খুব ভালো আইস নিউক্লিয়াই তৈরি করে, মানে আইস ক্লাউড যে তৈরি হয় কিউমুলোনিম্বাস ক্লাউড, তার জন্য অ্যারোসলের মানে ওয়াটার ক্লাউডের জন্য ওই ধূলিকণা, আমরা ছোটবেলায় ভূগোলে পড়েছি না, ধূলিকণাকে আশ্রয় করে জলকণা মানে জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়। ধূলিকণাটাকে না পেলে হয় না। তেমনি যখন জলকণাও আইস তৈরি করে তখনও একরকম বিশেষ রকমের ধূলিকণাদের ফেলে তবেই আইস করতে পারে। মানে এদের সমস্ত পছন্দ অপছন্দ, হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক, আইসফিলিক, আইসফোবিক এসব আছে। তো ওরা হচ্ছে গিয়ে ডাস্ট কনস্ট্রাকশন বেশি বলে যে ডাস্ট আসছে, সেই ডাস্ট খুব ভালো আইস ক্লাউড তৈরি করে। এবার জলীয় বাষ্পও খুব বেশি, ভালো ভালো অ্যারোসল বাতাসে রয়েছে, সঙ্গে সঙ্গে খুব হেভি ক্লাউড তৈরি হচ্ছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ঠান্ডারই খুব বেড়ে গেছে। মানুষের মৃত্যুর যদি দেখেন আগে খবরের কাগজে আগে যতটা আমরা আবহাওয়া থেকেও শুনতে পাই, আমাদের কাছে রিপোর্টাররা এসে বলে দেয় যে যতজন আগে লাইটনিং এর জন্য মারা যেতেন এখন কিন্তু তার থেকে অনেক বেশি বেড়ে গেছে এই ঠান্ডারিং এর ডেট। তো এই জিনিসগুলো হচ্ছে কি এখন মানে ক্লাউড সাইজ অনেক বেড়ে গেছে, তারপরে যত বড় সাইজের ক্লাউড হবে ততই এই থান্ডারিং এর প্রবাবিলিটিটা বাড়ছে। এইগুলো সবই রিলেটেড, এগুলো সবই হচ্ছে একজন
তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। এই সমুদ্র তলের টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্য সাইক্লোন তৈরি হয়। যদি খুব বেশি টেম্পারেচার বেড়ে যায় তখনই ইভাপোরেশনটাও বাড়ছে একই সাথে, তার জন্য সেখানে প্রচুর ময়েশ্চার তৈরি হয়, লো প্রেশার জোন তৈরি হয়, ময়েশ্চারটা হালকা, লো প্রেশার জোন তৈরি হয়। সেই লো প্রেশার জোনটা আরো বেশি মানে এটা ওখানে একটা পাম্পিং এফেক্ট আছে, সেগুলো বলতে গেলে মানে সেই নিয়ে একটা টপিক হয়। মানে যত একটা ছোট লো প্রেশার জোন তৈরি হলে সে আরো বেশি ইভাপোরেশন তৈরি করে, আরো বেশি বাতাস সেখানে ছুটে আসে এবং সেখানে লো প্রেশার জোন তৈরি হয়, সেখান থেকে বাতাস উপরের দিকে উঠে যাচ্ছে। ওখানে আরো লো প্রেশার জোন তৈরি হলে আরো বেশি ইভাপোরেশন তৈরি হয় এবং যত ইভাপোরেট করতে শুরু করছে তত উপরের দিকে বাতাস যাচ্ছে এবং বাতাসটা উপরে গিয়ে কনডেন্স করা মানে ফেজ চেঞ্জ হচ্ছে, লেটেন্ট হিট রিলিজ হচ্ছে। একটা জায়গায় লেটেন্ট হিট রিলিজ হওয়া মানে সেখানে টেম্পারেচার বেড়ে যাবে, তার ফলে আরো বেশি ইভাপোরেশন হতে থাকে, টেম্পারেচার বেড়ে গেছে আরো, তার মানে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা আরো বেড়ে গেছে, তখন আরো ইভাপোরেশন হচ্ছে। এইভাবে পুরো জিনিসটা পাম্প করে করে একটা মানে প্রথমে একটা লো থেকে ডিপ্রেশন, সেখান থেকে সাইক্লোন তৈরি হয়। তাই জন্য এই টেম্পারেচার যে বেড়েছে এর ফলে বেশি বেশি সাইক্লোন তৈরি হয়, বেশি বেশি দাবানল হচ্ছে, ফরেস্ট ফায়ার, কারণ এমনি শুকনো পাতায় বেশি হিট ওয়েভ থাকলে সেখানে দাবানল হবে, স্নো মেল্টিং হচ্ছে, হট ডে বেড়ে গেছে, এক্সট্রিম ইভেন্টস বেড়ে গেছে, যেগুলো আমি অলরেডি ডিসকাস করেছি, ড্রাউট বেড়ে গেছে। এইবার আসি এই প্লটটায়, এখানে হ্যালো 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 এখানে দেখতে পাবেন যে বিভিন্ন রকমের কন্টিনেন্ট গুলো, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, তার ওশেন, ফ্রেশ ওয়াটার অ্যানিমাল বা ফ্রেশ ওয়াটার স্পিসিস এবং টেরেস্ট্রিয়াল মানে ল্যান্ডের উপর যে স্পিসিস গুলো থাকে, এই ক্লাইমেট চেঞ্জ এগুলো হচ্ছে আইপিসিসি রিপোর্ট থেকে সব এগুলো আমি পেয়েছি। হাই অর ভেরি হাই অ্যাফেক্টেড হয়েছে, মিডিয়াম অ্যাফেক্টেড হয়েছে বা লো অ্যাফেক্টেড হয়েছে, এগুলো সবই বলা আছে যে কতটা ক্লাইমেট চেঞ্জের দ্বারা অ্যাফেক্টেড। এবং সেখানে যদি দেখতে পান দেখবেন যে আফ্রিকার সব রকমের স্পিসিসই অ্যাফেক্টেড, এশিয়ার ক্ষেত্রে মোটামুটি তাই। মানে এই যে জায়গাগুলো ট্রপিক্সে সেইগুলোর গতিটা বেশি, সেগুলোর যে কোনো কারণে সেখানে জলজ বা ওশেনের অ্যানিমেল বা ফ্রেশ ওয়াটার ফিশ বা ল্যান্ডের ওপর যে মানুষ বা অ্যানিমেলরা রয়েছে সবাই বেশি ক্ষতিগ্রস্ত। আর এইখানে দেখুন স্পিসিসের কতটা স্পিসিস সেই রিচনেসটা কমে গেছে, সেটাও যদি দেখেন ট্রপিক্সে এই রেড কার্ভ যেটা সেটা হচ্ছে 1995 থেকে 2050 অবধি, আর ডটেড কার্ভগুলো হচ্ছে পুরনো আগেকার কার্ভ। মানে একটা ডটেড কার্ভ হচ্ছে 1955 থেকে 1975 আর একটা ডটেড কার্ভ হচ্ছে 1975 থেকে 1994। তো দেখুন যেটা লেটেস্ট সেটাকে এই ট্রপিক্সে দেখুন ল্যাটিটিউড যেখানে হচ্ছে 0 ডিগ্রির কাছাকাছি সেখানেই সবথেকে বেশি রিচনেসটা কমে গেছে, মানে সেই স্পিসিসগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। আর আগে আগের তুলনায় এই ডিস্ট্রিবিউশন এরকম ছিল, সেই তুলনায় এটা একদম পিছনে চলে এসেছে, কমে গেছে। এখানেও দেখুন 50-র কাছে এখানেও কমে এসেছে। মানে এই জিনিসটা এই স্পিসিস কমাটা বা স্পিসিস অ্যাফেক্টেড হওয়াটা পুরো গ্লোবে একই রকম ভাবে হয়নি, কিন্তু আমাদের দেশ যে জায়গাটায় রয়েছে মোটামুটি নর্দার্ন হেমিস্ফিয়ারে ইকুয়েটরের কাছাকাছি, সেই জায়গাটায় দেখুন জিনিসটা কমেছে সব থেকে বেশি। মানে আমরা হচ্ছে, আর এইটা হচ্ছে ফুড প্রোডাকশন লস কতটা হয়েছে না, এই ছোট ডটগুলো হচ্ছে মেট্রিক টনসে 1000 থেকেও কম, সেগুলো হচ্ছে ছোট ডটগুলো। 1970 সালে এই ফুড প্রোডাকশন লস হোল গ্লোবে এগুলো ছোট ছোট ডটগুলো ছিল, আর এখন দেখুন কত বড় বড় ডট। এইগুলো যে এই লসগুলো কি কারণে হয়েছে, ওই অরেঞ্জগুলো হচ্ছে ড্রাউট রিলেটেড ফেনোমেনার জন্য, গ্রিনগুলো হচ্ছে আদার ক্লাইমেট রিলেটেড ফেনোমেনা,
আর সেটা সাইক্লোন হতে পারে বা ড্রাউট নয়, আরো সাইক্লোনের কারণেও তো ফুড লস হয়, মানে নোনা জলে একদম পুরো যদি ফিল্ড পুরো ভরে যায় তাহলে ফুড লস হয়। আর 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 একটু আদার কজ যেগুলো আমরা জানি না সেগুলো হচ্ছে কি এই গ্রেটা। তো গ্রেটা আমরা জানি না, কিন্তু আমরা গ্রিন আর অরেঞ্জ, ব্লু আর অরেঞ্জটা জানি, যেগুলো ক্লাইমেট রিলেটেড, এবং সেগুলোই দেখুন 1970 সালে দেখুন আর 2013 সালে দেখুন অনেক বেশি ফুড লস আমরা এখন দেখতে পাচ্ছি। তারপরে এই গুলো অলরেডি হয়ে গেছে এই ফেনোমেনন। এবার যদি প্রজেক্টেড দেখি, প্রজেক্টেড দেখলে দেখা যাচ্ছে যে যদি এখানে আরসিপি 8.5 আর আরসিপি 4.5 হচ্ছে যদি কার্বন ডাই অক্সাইডকে 2040 সালের পর থেকে কমিয়ে নিতে পারি, আর 8.5টা হচ্ছে যদি আমরা কিছু না কমাই, যেটা এই পার্পল কার্ভটা ছিল সেটা। তাহলে দেখুন আমাদের এই স্পিসিস লস যেটা বলছিলাম সেটা মোটামুটি ভাবে বেশি এফেক্টেড হবে এই আমাদের যেটাকে বলে হচ্ছে কি এই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর এই মালয়েশিয়া এই জায়গা, মানে এই ওশেন অঞ্চলে বেশি হবে। আর আপনি এই দিকে যদি মিড ল্যাটিটিউড মিড ল্যাটিটিউড জোন বা হাই ল্যাটিটিউড জোনে দেখেন ওদের ক্ষতি অনেক কম। ইভেন আরসিপি 4.5 যদি আমরা কমিয়েও ফেলতে পারি তাহলেও কিন্তু অনেক বেশি ক্ষতি হবে আমাদের দেশগুলোতে, অলরেডি যা হয়ে গেছে তাতেই ক্ষতি হবে। এটা হচ্ছে হট ডে। আগে কি ছিল? হট ডে 1 ডে হলে গ্রিন এই অরেঞ্জ, তো 1 ডে কি 10 ডে এরকম ছিল। আর এখন সেই রেটে যদি আরসিপি 4.5 এ যদি যায় তাহলে 2041 থেকে 2060 এর মধ্যে যেটা দাঁড়াবে এইসব জায়গায় প্রায় পার্পল জোনে, মানে প্রায় 9-10 মাস 11 মাস আমরা এমন হট ডে পাবো যেখানে মানুষের জন্য সাস্টেইন করা মুশকিল, সেই রকম টাইপের হট ডে আমরা পাবো। এইটা হচ্ছে গিয়ে ওয়াটার ক্রাইসিস কতটা হবে আমাদের দেশে। তো রেড, হাই, মিডিয়াম, অরেঞ্জ আর এটাও মিডিয়াম, এই তিনটে কালারই আমাদের দেশটাকে জুড়ে রয়েছে, বিশেষ করে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া। আমরা তবু আমাদের দেশে আমাদের ওয়েস্ট বেঙ্গলও রয়েছে কতটা। এগুলো হচ্ছে প্রজেক্টেড, যে এটা হওয়া কথা। এবার আসি বলেছিলাম এল নিনো না আনি না, এগুলো কিন্তু ন্যাচারাল ফেনোমেনন, এগুলো আগেও হতো, কিন্তু 60 বছর অন্তর একবার হতো। তার জায়গায় এখন আমরা 4 বছর 3 বছর অন্তর একটা করে এল নিনো আছে। এল নিনোতে কি হয় না, এমনিতে নর্মাল কন্ডিশনে এইখানে এটা প্রশান্ত মহাসাগরের ম্যাপ, এই প্রশান্ত মহাসাগরের এই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে একটু দূরে, মানে এই জায়গা থেকে একটু দূরে মোটামুটি ইস্ট ওয়েস্টার্ন প্যাসিফিক ওশেনের ওপরে একটা জায়গা কনভেকশন হয়, তারপরে সেই সব জায়গায় ক্লাউড তৈরি হয়। আর এই পেরুর কাছে মানে ল্যাটিন আমেরিকাতে একটা জায়গায় হাই প্রেসার জোন তৈরি হয়, এখানে একটা সার্কুলেশন প্যাটার্ন থাকে। এই প্যাটার্নটাই এল নিনো ইয়ারে ব্রেক করে যায়, করে কি এই কনভেকশন জোনটা না মাঝামাঝি জায়গায় চলে আসে। তার ফলে এই দিকেও একটা সাবসিডেন্স জোন, এই দিকেও একটা সাবসিডেন্স জোন, আর এখানে কনভেকশন জোন হয়। যার ফলে এই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এইসব জায়গাতে সাবসিডেন্স জোন থাকা মানে হাই প্রেসার জোন থাকা মানে সেখানে বৃষ্টি বেশি হবে না, ওরা গ্রাউন্ড পায়। এর ফলে আমাদের ইন্ডিয়ান মনসুনও ক্ষতিগ্রস্ত হয়, কারণ ইস্টের এই ওয়েস্টের দিকটা পুরোটাই ক্ষতিগ্রস্ত হবে। তো এই এল নিনো কন্ডিশনটা আগের তুলনায় এখন বেড়ে গেছে। এবার আসি হিউম্যান হেলথে কি ধরনের ক্ষতি হচ্ছে। বাচ্চা এবং বয়স্কদের জন্য বেশি ক্ষতি হচ্ছে, আউটডোর অ্যাক্টিভিটি কমিয়ে দিতে হচ্ছে। আমরা স্কুল সব সামারে গত 2-3 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছি সব অনলাইন। আমার যত অনলাইন ক্লাস হবে তত আমাদের গার্জিয়ানদের জন্য প্রবলেম, বাচ্চাদের জন্য প্রবলেম, টিচারদের জন্য প্রবলেম। তো এইগুলো তো সমস্ত অসুবিধে, অসুস্থ রোগীদের নিয়ে প্রবলেম, যাদের কিছু ডিজিজ রয়েছে তাদেরকে নিয়ে মানে হসপিটাল যাওয়া আসা, কিছু সেই সমস্ত হিটের ওয়েদারের মধ্যে তাকে বের করা, এগুলো খুবই অসুবিধাজনক, মানে কোনোভাবেই আউটডোর অ্যাক্টিভিটি করা সম্ভব হচ্ছে না। এই ধরনের প্রবলেমগুলো আমাদের সামনে তো চলে যাচ্ছে। এছাড়া যেগুলো মেন প্রবলেম আরো বেশি রয়েছে, যেগুলো অলরেডি অনেকগুলো ডিসকাস করেছি, এবং কোস্টাল রিজিয়নের জন্য যে রিস্কগুলো হচ্ছে, যে সি লেভেল রাইজ হয়ে যাচ্ছে, যার
ইন্টিগ্রেশনের কথা, অনেক দূরে পরে ভাবতে হবে না, সমস্ত ব্যাপারগুলোই রিলেটেড। তো আমাদেরকে সেটা নিয়ে এখন থেকেই ভাবতে হবে, এটা ঘাড়ের ওপর এসে গেছে। এবার যেগুলো যেগুলো আমরা করতে পারি, যেগুলো যেগুলো আমরা করে এসেছি সেগুলো হচ্ছে আমরা গাছ কেটেছি, বেশি বেশি করে চাষাবাদ করেছি, এই কলকারখানা থেকে অকারণে এমিশন করেছি, আমাদের ভেহিকেল থেকে অকারণে এমিশন করেছি। এই সমস্ত জিনিসগুলোকে আমাদের কমাতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে গ্রিন এনার্জি কি করে বাড়ানো যায়, সাস্টেনেবল মোবিলিটি কিভাবে বাড়ানো যায়, আমাদেরকে ভালো করে হাউজিং কমপ্লেক্সগুলোকে সেরকমভাবেই ভাবতে হবে, পাওয়ার ইকুয়ালিটির কথা ভাবতে হবে, এনার্জিটা যাতে সকলের জন্য সমান হয়। আমরা বেশি বেশি করে নিজেদের বাড়িতে এসি চালিয়ে সমস্তটা ইউজ করে নিচ্ছি, তারপরে পুরো জিনিসটাই মানে ভবিষ্যতের কথা ভাবছি না। এগুলো না ভেবে আমরা যদি একটুখানি নিজেদের স্বাচ্ছন্দ্যকে একটু কমিয়ে যদি একটু মডারেট জীবনযাত্রার কথা ভাবি, আর হচ্ছে যদি বিশেষ করে ট্যুরিজম, যেখানে পাহাড় টাহাড়ের যে কারণে বেশি আরো গ্রিনারি নষ্ট করা হয়, সেটা হচ্ছে যেখানে সেখানে কনস্ট্রাকশন বিল্ডিং তুলে দেওয়া, তো সেই সমস্ত যদি বন্ধ করা হয়, এখনো যদি এগুলো ভাবা হয়, তাহলে এখনো আমাদের হাতে রেমিডিজ আছে। যে পার্পল লাইনটা ফলো করবে, এই পার্পল বলছি, ব্লু লাইনটা ফলো করলে আমরা তাতে বেঁচে থাকতে পারবো, সাস্টেন করে যেতে পারবো, এবং আরো লং টার্মে হয়তো এমন কিছু আবিষ্কার হবে তাতে আরো আবার পুরোনো জায়গায় ফিরে যেতে পারবো। কিন্তু এখনই যদি না ভাবি তাহলে পার্পল লাইনটা ফলো হবে। তো 1.5 ডিগ্রিতেই এত কিছু হয়ে গেছে, তাহলে 2 ডিগ্রি হয়ে গেলে তাহলে কি হবে সেটা তো আমরা এখন মানে হয়তো ভাবতেই পারছি না। থ্যাংক ইউ।